Hello dear learners, welcome back to my channel Let's Learn English. চলো ইংরেজি শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি বলেছিলাম টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। আশা করি তোমরা সবাই এটা ফলো করেছো, জেনেছো। আজ today I am going to discuss simple present tense. তোমরা জানো যে প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম রয়েছে: সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট and present perfect continuous. So I am going to discuss the first form of present tense, that is simple present tense. দেখো আমি উপরে লিখেছি সিম্পল প্রেজেন্ট টেন্স, বা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিটও বলা হয়ে থাকে, রাইট? সো চলো দেখা যাক ডেফিনেশন কাকে বলে। মিন্স সিম্পল প্রেজেন্ট টেন্সের ডেফিনেশনটা কি আমরা দেখে যাই। কোনো কাজ বর্তমানে হয় বুঝালে বা অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বুঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। দিস ইজ দ্য ডেফিনেশন অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। কোনো কাজ, যে কোনো কাজ বর্তমান কালে হয়, ঘটে, এরকম বুঝালে। এবং আরো কি কি ব্যবহার আছে? আরো আছে অভ্যাসগত সত্যতা, যেগুলো প্রতিনিয়ত হয়। এন্ড আরেকটা বিষয় হচ্ছে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। বিষয়গুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এবং আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত বিষয়গুলিও সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। এবং যার দরুন তোমরা দেখে থাকবে যে ইংলিশ মিডিয়াম স্কুলের যে সায়েন্স বইগুলো আছে, ওকে, সায়েন্স বই, এই সায়েন্স বুকের যে টেক্সট আছে, দ্য টেক্সট অফ সায়েন্স বুকস ইজ বেসিক্যালি ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। সায়েন্স বুকের যে টেক্সট আবার লেখা আছে, সেই লেখাগুলো দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়। কেন? কারণ সায়েন্স কি নিয়ে চর্চা করে? সত্যতা নিয়ে আলোচনা করে, চর্চা করে। যার দরুন ওই লেখাগুলো বেশিরভাগ সময় সিম্পল প্রেজেন্টে লেখা হয়। এনিওয়েজ, সো লেট আস know certain things about simple present tense. দেখো আমি স্ট্রাকচার বেস ডিসকাস করাবো যাতে করে তোমাদের লার্নিংটা একদম নিখুঁত হয়। আমি ডেফিনেশন জেনে নিলাম, আমি এক্সাম্পল দেখে নিলাম, বাট আই ডোন্ট নো দ্য স্ট্রাকচার অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটাই জানি না। ইট মিনস মাই লার্নিং ইজ নট পারফেক্ট, মাই লার্নিং ইজ নট কারেক্ট। দ্যাটস ওয়াই উই শুড নো দ্য স্ট্রাকচার অফ দিস টেন্স ফর্ম। আমি শুধু অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা দেখাবো না, সাথে সাথে নেগেটিভটাও দেখাবো। মানে একটা সেন্টেন্স তুমি শিখবে একটা স্ট্রাকচার, তার পাশাপাশি তুমি নেগেটিভ সেন্টেন্সটাও শিখতে পারবে। তো এট এ টাইম তুমি দুটা জিনিস শিখে যাবে, ওকে? অ্যান্ড ইউ উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তুমি একদম ফ্লুয়েন্ট হবে। অ্যান্ড ডে বাই ডে এগুলো শেখার মাধ্যমে ডে বাই ডে ইউর ইংলিশ নলেজ উইল ইমপ্রুভ অ্যান্ড ইউ উইল গেট কনফিডেন্স। So you please keep watching my channel, my classes, and যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে and শেয়ার করে নেবে। ওকে, সো লেটস স্টার্ট। অ্যাফার্মেটিভ যে স্ট্রাকচারটা এখানে লিখেছি সেটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব। ওকে, যে ভার্বটা আসবে আমি ভার্বের এখানে ওয়ান লিখে দিলাম। ওয়ান কেন লিখেছি? কারণ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে বসবে, রাইট? এন্ড ব্র্যাকেটে কি আছে? এস অথবা ইএস প্লাস রিমেনিং থিংস। দেখো আমি অবজেক্ট পার্ট লিখিনি। কেন লিখিনি? কারণ সব সময় যে অবজেক্ট বসবে এমন কোনো কথা নয়, কিন্তু এতটুকু অবধি ঠিকই বসাতে হবে। দিস মাচ ইজ কম্পালসারি, whereas object is not compulsory all the time. It depends on our need. আমাদের প্রয়োজনে অবজেক্ট বসাবো, ঠিক আছে, সেন্টেন্সের নিরিখে অবজেক্ট বসাবো, বাট ইট ইজ নট নেসেসারি দ্যাট অবজেক্ট শুড বি ইউজড অল দ্য টাইম। এমন নয় যে সব সময় বসাতেই হবে, এমন নয়। দ্যাটস ওয়াই আই হ্যাভ রিটেন আপ টু দিস
কি করতে হবে? সাবজেক্ট প্রথমে এন্ড পরে আসছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম খেয়াল করবে, এবং ব্র্যাকেটে কি আছে? এস ইয়েস এন্ড দেন রিমেনিং পার্টস। এবং এই যে স্ট্রাকচারটা লেগেছি, দিস ইজ বেসিক্যালি ফর অ্যাকশন ভার্ব। এখন অ্যাকশন ভার্ব কোনগুলো? যেই ভার্বগুলো কাজ করা বোঝাবে, কোনো কিছু করা বোঝাবে। হাঁটা একটা অ্যাকশন, কথা বলা একটা অ্যাকশন, খাওয়া একটা অ্যাকশন, বই পড়া অ্যাকশন, খেলাধুলা করা অ্যাকশন। সো দিস অল আর অ্যাকশনস। যখন এই ধরনের অ্যাকশন রিলেটেড কোনো সেন্টেন্স হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এন্ড নেগেটিভ তুমি করছো, নেগেটিভ করলে কি করবে দেখো, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় বসবে, এন্ড দেন ডু নট, ডাজ নট। কি আসবে নেগেটিভ করার সময়? ডু নট অর ডাজ নট আসবে। তারপরে আরেকটা ভার্ব থাকবে যেটা মেইন ভার্ব সেন্টেন্সের, সেই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে দেখো এখানে আমি আবার ওয়ান লিখে রেখেছি। ওকে, সো let's see the examples of simple present tense. ওকে, প্রথমে কি আছে? আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। এখন কি করে হবে দেখো, স্ট্রাকচার দেখো, সাবজেক্টের জায়গায় আই বসালাম, ঠিক আছে। যাওয়া ইংলিশ কি? ভার্ব আই গো। কোথায় যাই? টু স্কুল। আই গো টু স্কুল, দ্যাটস এনাফ, এতটুকু যথেষ্ট। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এবং এই সেন্টেন্সের নেগেটিভ করব, কি করে করব? এই যে ডু নট, আই ডু নট গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডু নট গো টু স্কুল। নেক্সট সেন্টেন্স কি? আমরা ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট। আমরা ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট। আমরা ক্রিকেট খেলি না, কি করে হবে? উই ডু নট প্লে ক্রিকেট। জাস্ট ডু নট বসালেই হচ্ছে, উই ডু নট প্লে ক্রিকেট। নাও দিস ইজ আ নেগেটিভ সেন্টেন্স। নেক্সট ওয়ান, তুমি একটি বই পড়ো, তুমি একটি বই পড়ো, ইউ রিড আ বুক। ইউ রিড আ বুক। তুমি বই পড়ো না, ইউ ডু নট রিড আ বুক। ঠিক আছে, এভাবে হচ্ছে নেগেটিভ। এখন দেখো 4 নাম্বার সেন্টেন্সটা দেখো, খেয়াল করো, আমি এটা সার্কেল করলাম। কি লিখেছি? সে স্কুলে যায়। এতক্ষণ এতগুলো সেন্টেন্স আমরা করলাম, এখানে ডাজ নট আসেনি বা ভার্বের শেষে এস ইয়েসও বসেনি, কিন্তু এখন বসবে। কেন বসবে? কারণ এই যে প্রোনাউন লিখলাম সে, সে বলতে থার্ড পারসন কে বলছে, থার্ড পারসন সিঙ্গুলার ইন ফর্ম। তো তখনই কিন্তু ভার্বের শেষে ইয়েস অথবা এস বসছে অ্যাফার্মেটিভ করার সময়। তো আমি আগে লিখেছি কি? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কিন্তু এটাকে যখন এইভাবে বলবো, সে স্কুলে যায়, রাম স্কুলে যায়, প্রীতম স্কুলে যায়, তো রাম প্রীতম থার্ড পারসন সিঙ্গুলারে পড়ছে, একজনকে বোঝাচ্ছে। এবং হি সি এটাও থার্ড পারসনে পড়ছে, একজনকে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের শেষে এস অথবা ইএস বসে, এটা হচ্ছে নিয়ম। and this rule should be applied all the time. এই রুলটা সবসময় অ্যাপ্লাই করতে হবে যখন তুমি থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে ভার্বকে ইউজ করছো তখন। তো কি হলো? she অথবা he যেটাই লেখো, goes to school, সে স্কুলে যায়। এখন এটাকে তুমি নেগেটিভ করতে চাও, সে স্কুলে যায় না, she অথবা he does not। এই যে নেগেটিভ করার সময় তখন does not আসবে, does not। এখন ডুর সাথে ইয়েস বসিয়ে ডাজ হয়ে গেল, পরবর্তী যে ভার্ব থাকবে সেটার ক্ষেত্রে কিন্তু আর এস ইয়েস বসবে না। সো হাউ উইল বি দ্য সেন্টেন্স? শি ডাজ নট গো টু স্কুল। এখন যদি তুমি ভাবো যে এখানে ডাজ লেগেছো, আবার এখানে ইএস যুক্ত করে দেবে, নো, দ্যাট টাইম দ্য সেন্টেন্স উইল বি রং। রিমেম্বার, দ্যাট টাইম দ্য সেন্টেন্স উইল বি রং। যদি এখানে একবার এসইএস বসিয়ে নিয়েছো, পরবর্তী ভার্বের শেষে কখনোই আর এসইএস বসবে না। ওই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। And next sentence, the last one, this is
এটা সেন্টেন্সটা কি? তারা খেলে, তারা খেলে। তো কি করে হবে? দে প্লে, দে প্লে। দেখো সেন্টেন্সে কি খেলে উল্লেখ নেই, তারা কি খেলে যদি আমি প্রশ্ন করি উল্লেখ নেই, ইট মিনস দেয়ার ইজ নো অবজেক্ট। তো এই কারণে আমি সেন্টেন্সে অবজেক্টের পার্ট লিখিনি, কারণ অবজেক্টটা আমাদের প্রয়োজনে বসাবো। তো এখন যদি আমি এখানে একটা অর্থ বসাই আলাদা, তারা ক্রিকেট খেলে, যেই বললাম তারা ক্রিকেট খেলে, তারা হকি খেলে, ঠিক আছে, যেই এরকম ওয়ার্ডস অ্যাড করব তখন কি হয়ে যাবে? দে প্লে ক্রিকেট, দে প্লে হকি। তো এইভাবে আমরা সেন্টেন্স গঠন করব। তো আমরা করছি কি, উই আর ডুইং সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা অ্যাকশন ভার্বের স্ট্রাকচার দেখছি এবং অ্যাফার্মেটিভটাও দেখছি, নেগেটিভটাও দেখলাম, ঠিক আছে, অ্যাফার্মেটিভ দেখলাম, নেগেটিভ দেখলাম। এখন নেগেটিভ কখন, নেগেটিভ করার সময় কখন ডু নট বসছে, ডাজ নট বসছে, সেটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। অ্যান্ড লেখার সময়, বলার সময় সেটা খেয়াল রাখতে হয়। এখন আমি যদি বলি হি গো টু স্কুল, ইট ইজ রং, ইট শুড বি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। গোজ কেন হলো? কারণ সে বলতে থার্ড পার্সন সিঙ্গুলার কে বোঝাচ্ছে, একজনকে বলছে থার্ড পার্সন। কিন্তু যেই বললাম আই, উই, ইউ, দে, সেই ক্ষেত্রে কিন্তু গোজ হবে না। আই গো টু স্কুল হবে, উই গো টু স্কুল হবে, ইউ গো টু স্কুল হবে, দে গো টু স্কুল হবে। But in case of third person singular in form like he, she or the name of any person, কোনো নাম বোঝালে, he, she বোঝালে, তোর কিন্তু goes to school হবে, ঠিক আছে। he reads a book হবে, সে একটি বই পড়ে, he reads a book। কিন্তু আমি একটি বই পড়ি তখন হবে I read a book, রাইট। তারপর এখন অন্যান্য সেন্টেন্সগুলো যদি আমি বলি, যেমন সে ভাত খায়, হি ইটস রাইস, এস যুক্ত হবে কারণ থার্ড পার্সন সিঙ্গুলার হি। যদি আমি ভাত খাই বলি আই ইট রাইস, তুমি ভাত খাও, ইউ ইট রাইস। সো দিস ওয়ে ইউ হ্যাভ টু রিপিট, you have to repeat again and again and you will learn this simple thing easily. You have to remember, okay, you have to remember these things. রিমেম্বার তখনই রাখা যাবে when you will practice. So শুধু রুলস জানলে হবে না, we have to practice, we have to apply them in our daily life. Okay, তো তুমি যদি একজন বিগিনার্স হয়ে থাকো, you please, I mean, follow my classes and apply them in your real life. Okay, তো আমরা অ্যাকশন ভার্বের স্ট্রাকচারটা দেখেছি। I will discuss some other things of simple present tense. সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যখন কোনো অভ্যাসগত সত্যতা বোঝাবে and চিরন্তন সত্যতা যখন বোঝাবে, সেটা আমি দেখো এখন আমরা দেখব সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত এমন কিছু সেন্টেন্স যেগুলো প্রায়শই ইউজ হয় যখন অভ্যাসগত সত্য বোঝাবে, হ্যাবিচুয়াল ট্রুথ, অথবা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ যখন বোঝাবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, রাইট। প্রথম সেন্টেন্সটা কি লিখেছি, সে রোজ স্কুলে যায়, বা আমি বললাম আমি রোজ স্কুলে যাই। ইট মিনস কি বোঝাচ্ছে? ইট মিনস দিস ইজ হিজ হ্যাবিট। রোজ স্কুলে যাওয়া এটা অভ্যাস, অভ্যাসগত সত্য। তো যার দরুন এই সেন্টেন্স গুলো সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। কি লেখা আছে? হি গোজ টু স্কুল, সে স্কুলে যায় প্রতিদিন বা রোজ, ডেইলি, বা এভরিডেও বলতে পারি আমরা, হি গোজ টু স্কুল এভরিডে। তো এখানে ইএস যুক্ত কেন হয়েছে? বিকজ এখানে হি আছে বলে, হি বিলংস টু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, অলরাইট, দ্যাটস ওয়াই এখানে ইএস যুক্ত হয়েছে। আমি যদি শুধু এখানে আই লিখে দেই, হির পরিবর্তে যদি আই লিখে দেই, তখন কিন্তু এখানে ইএস আর বসবে না, তখন হয়ে যাবে আই গো টু স্কুল এভরিডে। তো হোয়াটটা বুঝেছো? শুধু
প্রোনাউনের তফাৎ। আই হয়ে গেলে হবে আই গো টু স্কুল এভরিডে। যেই হি লিখলাম বা শি লিখলাম অথবা কেউ নাম লিখলাম তখন হয়ে যাবে গোজ, রাইট। নেক্সট ওয়ান, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। ইট মিনস দিস ইজ মাই হ্যাবিট। ওকে, সো ইট শুড বি ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, বা আই গেট আপ ইন দ্য মর্নিং এভরিডে। আই গেট আপ ইন দ্য মর্নিং এভরিডে, এভাবে হয়। নেক্সট সেন্টেন্স কি আছে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে। তো এটা একটা সত্যতা, চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে উঠে। আমরা বইয়ে পুস্তকে পাচ্ছি কথাগুলো। এখানেও আবার কি হলো? রাইজেস, এস যুক্ত হয়েছে, কারণ দ্য সান যে আছে এটাকে থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে আমরা পাই, ইউজ হয়েছে, সেই ক্ষেত্রে এখানে রাইজেস হয়েছে। ঠিক তেমনি আবার সূর্য আমাদের আলো দেয়, দ্য সান গিভস আস লাইট। গিভস হলো, আবার এস হলো, কেননা দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে আছে। Again, the fifth one, water freezes at 0 degree centigrade. মানে 0 ডিগ্রি তাপমাত্রায় জল বরফ হয়ে যায়। এটাও একটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত চিরন্তন সত্য, যার ধরুন এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে। এবং এখানে কি হয়েছে? ফ্রিজেস, এস যুক্ত হয়েছে, বিকজ ওয়াটারকে থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে ট্রিট করা হয়েছে, রাইট? So this way we can see that, I mean, there are 5 examples of simple present tense. First 2 examples indicate habitual truth, whereas the last 3 examples indicate universal truth. So whenever we find this type of actions, universal truth, habitual truth, pabo, these examples should be in simple present tense. এবং সবগুলোতে খেয়াল করার বিষয় অ্যাকশন রয়েছে। I get up, he goes, rises, gives, freezes, action verb. তো আমরা এগুলো দেখেছি শুধুমাত্র অ্যাকশন ভার্বের স্ট্রাকচার। যখনই সেন্টেন্সে অ্যাকশন বুঝাবে সেই ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে, যেটা আগে দেখাচ্ছি, সামনে দেখিয়েছি। এন্ড যখন নেগেটিভ হবে তখন ডু নট, ডাজ নট ব্যবহৃত হবে। এন্ড সিম্পল প্রেজেন্ট টেন্সের আরেকটা স্ট্রাকচার আছে যেখানে এই ভার্বগুলো বসে না। খুবই সহজ এই স্ট্রাকচারটা, যেখানে এম, ইজ, আর এগুলো আসবে শুধু। আমি বললাম সে আমার বন্ধু, কি করে হবে? হি ইজ মাই ফ্রেন্ড। উনি আমার টিচার, শি ইজ মাই টিচার। তো এইগুলোতে কোনো অ্যাকশন নেই, অথচ সিম্পল প্রেজেন্ট টেন্সেরই এক্সাম্পল, বাট স্টিল দেয়ার ইজ নো অ্যাকশন। যখন কোনো অ্যাকশন থাকবে না, শুধু কোনো কিছুর সম্বন্ধে বলবে, ফ্যাক্ট বলবে, সেই ক্ষেত্রেও সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এবং সেটা আরেকটা স্ট্রাকচার আছে, যেখানে সাবজেক্ট বলবে প্রথমে, তারপর এম, ইজ, আর, এই 3টা ভার্ব থেকে যে কোনো একটা বসবে। নেক্সট আসবে নাউন বা কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ। আই উইল ডিসকাস ইট ইন মাই নেক্সট ক্লাস, যেটা I mean present tense, simple present tense আরেকটা স্ট্রাকচার where there is no action, right? So today I have explained the uses of action verb. Action verb uses টা দেখিয়েছি। Two structures basically, one is affirmative structure and another one is negative structure. এবং আমরা দেখেছি কখন do not বসে, কখন does not বসে, এবং কখন ভার্বের শেষে s, yes form বসে। Hope you all understood my class, and I believe that if you follow my classes, your all doubts will be clear হয়ে যাবে। So you please keep watching my classes, and if you are a beginner, you please subscribe my channel and keep sharing also. All the best.